ফোকাস না হয়ে বিজনেসে আসো তাহলে তুমি কোথাও যাইতে পারবে না, তুমি স্ক্যাটার্ড অবস্থায় থাকবে। রেজাল্টটাকে এনজয় না করে প্রসেসটাকে এনজয় করো। নেটওয়ার্কিং এর সবচেয়ে বড় ফেভার হচ্ছে যে প্রবলেম সলভিং। যারা বিজনেস করছেন অথবা বিজনেস নিয়ে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই পডকাস্ট। আমি শেখ নাসিফ রব আপনাদের কাছে চলে এসেছি একজন তরুণ উদ্যোক্তাকে সাথে নিয়ে, যেই উদ্যোক্তার কাছ থেকে শুনবো সে কিভাবে তার বিজনেসটা স্টার্ট করেছিলেন, জিরো থেকে এখন পর্যন্ত সে কিভাবে তার বিজনেস করছেন, তার কাছ থেকে এই গল্পগুলো আজকে শুনবো। ভাইয়া কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো? এই তো আলহামদুলিল্লাহ। ভাইয়া আমার যে প্রথম কোশ্চেনটা আপনার কাছে থাকবে যে হচ্ছে আমরা অনেকে দেখি হচ্ছে যে ক্যারিয়ার হিসেবে বিজনেসকে তারা হচ্ছে সিলেক্ট করে না, বা অনেকে শুরুতে যদি ভার্সিটি লাইফে বা পড়াশোনার শুরুর দিকে যদি ইচ্ছা থাকে যে বিজনেস করবো, বিজনেস নিয়ে কিছু করবো, বাট তারাও শেষের দিকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে করতে তারা কিন্তু বিজনেস থেকে সরে পড়ে, তারা চাকরিতে চলে যায়। তো আমি যতটুকু জানি যে আপনি পড়াশোনা শেষ করে আপনার ক্যারিয়ার হিসেবে বিজনেসকেই আপনি নিয়েছেন, কোনো চাকরি বা কোনো কিছু আপনি করেননি। তো এইটা কি কারণে বা আপনি এই জিনিসটাকে কিভাবে দেখেন আসলে একটু যদি বলতেন। দেখো, বিজনেসটা কোনো অপশনে নাই মানুষের, এটা সত্য কথা যে আসলে আমরা পাস করে বের হওয়ার পরে বিজনেস যে একটা অপশন হতে পারে, ক্যারিয়ার অপশন হতে পারে, এটা আসলে রাখেনি, এবং এটা খুবই দুঃখজনক একটা জিনিস। আমি মনে করি যে আসলে বিজনেস ফার্স্ট অপশন থাকা উচিত। আমাদের দেশের যে অবস্থা এখন, বা আমাদের দেশের ফাইন্যান্সিয়াল যে অবস্থা, সবার জব বলো, জবের জায়গা নাই, আমাদের জব বেকারত্ব অনেক বেশি। তো দেখা যায় যে বেকার বা আবার দক্ষ লোকও অভাব আছে। তো সব কিছু মিলে আমাদের দেশটা মিক্স একটা যায় আমরা। তো আমাদের এই দেশে যে সমস্যাটা মেইনলি, আমরা ছোট থেকে বড় হয়ে আসলে যে পড়াশোনা করি না 25 বছর বয়স পর্যন্ত বা 26 বছর বয়স পর্যন্ত, এখানে আমরা এই মধ্যে আমাদের মাথায় ঢুকে যায় হচ্ছে যে আমরা পড়াশোনা কেন করতেছি? চাকরি করতে হবে। সে চাকরি এখন সরকারি হোক, বেসরকারি হোক, বা দেশের বাইরে করি, বাট চাকরি। বিজনেস যে একটা অপশন, এই অপশনটা কিন্তু নষ্ট করছে আমাদের আগের জেনারেশন, তারাই আমাদের মধ্যে এটা আসতে দেয়নি। তো আমি মনে করি যে আমি যখন ভার্সিটি থেকে পাশ করছি তখন কিন্তু আমি সরাসরি বিজনেস নিয়ে চিন্তা নিয়ে আসি, আমি জব করব বা কোথাও জবে যাবো, এটা চিন্তা করি। এখন এই যে এখনকার এই জব নিয়ে যে মানুষের উপলব্ধি, বা জব নিয়ে যে মানুষের হচ্ছে যে একটা চাহনি, এইরকম যে একসময় আমি দেখছি যে জব নিয়ে আসলে মানুষের মধ্যে সিকিউরিটি একটা ভাব ছিল। বাট আমি রিসেন্ট পাস্ট যেটা দেখতেছি, আসলে বিজনেস অনেক ইয়াং উদ্যোক্তা আসতেছে, বিশেষ করে করোনার পরে অনেক ইয়াং ছেলে পেলে বিজনেস নিয়ে চিন্তা করতেছে। বাট ক্যারিয়ার অপশন হিসেবে বিজনেস যে তাদের একটা অপশনে থাকবে এটা না, এটা সত্য কথা। একটা ভার্সিটিতে পড়ুয়া একটা ছেলে বা একটা যে কোনো জায়গা থেকে গ্রাজুয়েশন পাস করা একটা ছেলে বের হয়ে কখনোই চিন্তা করে না যে বিজনেস একটা অপশন। তারা হয়তো বা এটা চিন্তা করে যে ঠিক আছে, আমার মধ্যে বিজনেস আছে, আমি হচ্ছে যে কিছুদিন চাকরি করব, তারপরে বিজনেসে আসবো বা কিছু একটা দেখা যাবে। বাট হয়তো পরিবারের খাতির বা কোনো কিছুতে আগে বিজনেসে ঢোকে, দেন চাকরিতে ঢোকে, দেন তারপরে চিন্তা করে যে করবো, যেখানে একবার চাকরিতে ঢোকার পরে আর সে কি বেরোতে পারে না। এটা একটা কঠিন জিনিস, আর ব্যাক করতে পারে না। তো আমি মনে করি যে যাদের মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে, মোটামুটি তারা বিজনেস নিয়ে মোটামুটি পজিটিভ, আমি মনে করি তাদের ফার্স্টে বিজনেস ট্রাই করা দরকার। বিজনেসটা মানুষ কঠিন করে রাখছে, এটা বললাম না, বিজনেসটা এরকম না যে তোমার খুবই কঠিন একটা জিনিস। বিজনেস কি, আমি যে সহজ ভাষায় বিজনেসটাকে বলি যে বিজনেস কি, বিজনেস হচ্ছে যে কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস, আমার যদি 5 টাকা খরচ হয়, আমি 60 টাকা বিক্রি করবো, 2 টাকা আমার প্রফিট, দ্যাটস ইট, এটাই বিজনেস। এটা যদি কেউ বোঝে তার জন্য বিজনেস, সে বিজনেসম্যান। বাকি এখন ওই 5 টাকার প্রোডাক্টটা যদি ধরি, আমি একটা বেলুন বিক্রি করবো, আমার বেলুন 5 টাকাতে কিনছে, আমি 60 টাকা বিক্রি করবো। এখন বেলুন কে কিনবে? বাচ্চারা। এখন আমি মনে করো যে একটা কলেজে যাই, বেলুন বিক্রি করতে গেছি, এটা তো কমন সেন্স একটা, যে আমি কলেজে কখনো বেলুন বিক্রি করতে যাবো না। আমি তো কোথায় যাবো? আমি কিন্ডারগার্টেনে যাবো, আমি পার্কে যাবো। তো এই যে জিনিস আমাকে বুঝতে হবে যে আমি 2 টাকা লাভে বিক্রি করবো, কোথায় বিক্রি করবো, কিভাবে বিক্রি করবো, এটা তো বিজনেসে নামলে সে বুঝতে পারবে কোথায় আমার কাস্টমার আছে। তো বিজনেস কঠিন কোথায়? বরং জব কঠিন হতে পারে। আমি একটা কথা বলি আজকে, বিজনেসম্যান বা বিজনেস ওনার একসময় সবচেয়ে অলস ব্যক্তি মনে হয় যে তারাই হয়। কেমনে? তারা কোনো কাজ করে হার্ড ওয়ার্কিং বলি, যে আমরা বলি আমরা খুব হার্ড ওয়ার্কিং। এখন বলো, আমি কোনো লেবারি কাজ করি, আমার কোনো ফিজিক্যাল ওয়ার্ক আছে এই বিজনেসে, আমার জন্য কোনো জায়গায় কোনো কাজ বাকি আছে, সবাই আমার টিম করতেছে। তো আরাম কোথায়? আসলে তুমি মাথার কাজ করতে পারো, তুমি মাথায় আমি প্ল্যান করতেছি অনেক, বাট আসলে তুমি 25 বছর 30 বছর পড়াশোনা করতেছো কিসের জন্য? সারা জীবন খালি লেবারি দেওয়ার জন্য, যে একটা জায়গায় একটা কাজ পারো, তুমি একটা জায়গায় পারদর্শী, তুমি সারাদিন ওইখানেই খাটবা, সারা জীবন মরার আগ পর্যন্ত ওইখানে খাটে তুমি মরবা। তোমার যে ক্রিয়েটিভিটি ছিল তুমি সেটা নষ্ট করতেছো কোথায়? যে ওইখানে। বাট হ্যাঁ ভাই, তাহলে কি জব কি সবাই বাদ দিয়ে সবাই বিজনেস? আমি মনে করি সবাই আসুক, বিজনেস সবার জন্যই, বিজনেসে আসুক না। আজকে চায়নার অবস্থান দেখো, চায়নাতে আমি কিছুদিন আগে ঘুরে আসলাম, চায়নাতে সবাই, আমাদের দেশে মানুষজন আসলে কি চিন্তা করে আমি জানি না, চায়নাতে তারা গাড়ি নিয়ে ঘুরতেছে সবকিছু, বাট তাদের একটা ছোট্ট দোকান ফুটপাতেও থাকতে পারে।
টিকটকার, আমরা বলি যে টিকটকার, যে আমরা একটা জাতিকে বানাইছি টিকটকার, যে এদের দেখলে মনে হয় ছাপড়ি টিকটকার, ওইখানেও এরকম তো বোঝা যায় যে চাইনিজ এরা হচ্ছে যে এই টাইপ, ওই রকম ড্রেস আপ, ওই রকম মানে ফাঙ্কি টাইপের পোলাপান, বাট আলটিমেটলি তারা ডে জব হিসেবে বিজনেস করতেছে, বাট তারপরে এগুলো করতেছে মজ মাস্তি। ওরা সবাই বিজনেস মাইন্ডেড, তারা কোনো কিছু নিয়ে কোনো কিছু বিক্রি করবে, তাদের কাছে সেই মার্কেট তৈরি করছে। আর ম্যানুফ্যাকচারার তারা, আমাদের দেশে বিজনেসম্যান হয়েছে, ম্যানুফ্যাকচারার কম। বিজনেসম্যানও আসতে হবে, ম্যানুফ্যাকচারও আসতে হবে, তোমাকে কোনো কিছু তৈরি করতে হবে, তাহলে দেশে আরো বেশি জিডিপি অ্যাড হবে। আমরা এক্সপোর্টে কিন্তু অনেকখানি পিছিয়ে গেছি, আমরা প্রচুর ইম্পোর্টের উপরে নির্ভরশীল। বাট আমি মনে করি কাঁচামাল ইম্পোর্ট করুক, বাট কিছু একটা প্রোডাক্ট আমরা কি এক্সপোর্ট করি, তাহলে আমাদের দেশের জিডিপিও বাড়বে। আমি মনে করি বিজনেস একটা অপশন, মানে ফার্স্ট অপশন হওয়া উচিত এখন আসে, না হলে দেশ উন্নত হবে না, নিজের উন্নতি হবে না, ওই যেভাবে আসছে, যেভাবে চিন্তা করতেছে ওইভাবে খাইয়ে পরে মরে যাইতে হবে, আর কিচ্ছু না। এনজয় বা লাক্সারি লাইফ, তোমাকে জব বা অন্যান্য, তুমি জব তোমাকে কি দেবে? তোমাকে বাসস্থান দেবে, তোমাকে লিভিং দেবে, মেইন কথা লিভিং দেবে, বসবাস করার দেবে। বাট লাক্সারি তোমাকে বিজনেস ছাড়া কেউ দিতে পারবে। যদি আমি লাক্সারি লাইফে লাক্সারি চাই, আমাকে বিজনেস করতে হবে। তো এখন আপনি যদি লাক্সারি নাই চান, আপনার যদি লাক্সারি দরকার না হয়, আপনি বিজনেস আসেন না, আপনি জবেই থাকেন, সেম কথা। আমাদের দেশের সবচেয়ে বড় প্রবলেম, আমরা বিজনেসে চিন্তা করি না। মাঝে মাঝে আমার রাগও লাগে, কেন করি না? আরে বাবা, আমার 30,000 টাকা ইনকাম করতে হলে 200 টাকা লাভের কয়টা প্রোডাক্ট সেল করতে হয়? এইটা আমি সেল করতে পারবো না। আমি মনে করি যে এখন ওয়েল এডুকেটেড, ইভেন ভালো কর্পোরেট লাইফে জব করে এবং তারা ভালো কর্পোরেট জায়গায় আছে এবং তারা যে ইনকাম করে তার চাইতে একটা রাস্তায় অনেক মানুষ তার চেয়ে বেশি ইনকাম করে, এটা বিশ্বাস করো কেন? সিস্টেম যদি টাকা কামাই করে মেইন জিনিসটা হয়, টাকা কামাই করলে যে মেইন জিনিসটা হয় যে আমি টাকা কামাই করব, বিভিন্ন উপায়ে তো করা যায়। কারণ বিজনেসটাকে অপশন হিসেবে নিচ্ছে না, অনেক ছেলে পেলে ক্রিয়েটিভিটি নষ্ট হয়ে যায় এই চাকরিতে ঢোকার পর, তার অভ্যাস খারাপ হয়ে যায়। আমি মনে করি যে বিজনেস একটা ফার্স্ট অপশন হিসেবে যাদের মধ্যে আছে, ইভেন যদি আমি আজকে একটা কথা বলতেছি যে আমি বিজনেস নিয়ে তার চিন্তা আছে, মানে চিন্তাধারায় আগাইছে, কাজ করে না, এরকম ছেলে পেলে যদি থাকে, আমি মনে করি কেটিআইতে যোগাযোগ করে, যেখানেই যোগাযোগ করুক, সে যোগাযোগ করুক, আমি তাকে ওয়ে দেখে দেবো আসলে পসিবল কিনা। যদি কেউ চ্যালেঞ্জ নিতে চায় যে আসলে বিজনেস সবার দ্বারা সম্ভব না, আমি একটা স্টেটমেন্ট দিলাম, আমি বললাম ইভেন আমার রাগও লাগে কেন বিজনেস আসে না, তো তারা যদি চ্যালেঞ্জও নিতে চায়, আমি চ্যালেঞ্জ শুনে দিতে রাজি আছি যে বিজনেস কেন সম্ভব না। আপনার কাছে ভাই আসলে এই সাজেশনটাই আসলে চাবো যে যারা হচ্ছে নতুন ভাবে বিজনেসে আসতে চায়, অনেকের ইন্টারেস্ট আছে কিন্তু তারা ওই যে একটা ভয় বা একটা পিছু টানার জন্য তারা আসতে পারে না, প্লাস হচ্ছে যারা অলরেডি আছে কিন্তু তারা ওইভাবে মানে গ্রো করতে পারছে না। তো এই দুইটা প্যাটার্নে মানুষের জন্য আপনার কি রকম সাজেশন থাকবে? গ্রো ব্যাপারটা আমি তোমাকে বলি, গ্রো যদি বলি যে গ্রো কেমনে করে বা হচ্ছে আর গ্রো করলে কি হয়, অনেকে বলে যে ভাই আমি যে কাজ করব, অনেকে তো বলে যে কাজ করব একটা জায়গায়, তো আমি তো এখানে মজা পাচ্ছি না, তাই না? একটা কাজ তো নতুন কাজ করতে গেলে তো মজা পাওয়া যায় না। মজা কখন আসে বা এনজয়মেন্টটা কখন আসে? আমি গ্রোথ থেকে এই কথাটা আসলো যে ধরো তুমি একটা জিনিস বিজনেসে নামছো, তোমার ফোকাস আছে, তুমি যখন ফোকাসড হবা তখন কিন্তু তুমি বিজনেসে নামার পরে কি করতে পারবা? শিখতে পারবা। তুমি যদি ফোকাস না হয়ে বিজনেসে আসো তাহলে তুমি কোথাও যাইতে পারবে না, তুমি স্ক্যাটার্ড অবস্থায় থাকবা। ফোকাসড, তুমি শিখবা এবং তুমি শিখতে পারবা, যখন শিখবা তুমি গ্রো করতে পারবা। যেদিন তুমি গ্রো করবা, অর্থাৎ 5 টাকা 10 টাকা বানাবা, সেদিন তুমি এনজয় করা স্টার্ট করবে। তো এখন এই যে গ্রো করার যে বিষয়টা তুমি বললে যে গ্রো করে না কেন, কারণ সে লার্ন করে। তার আগের স্টেজটা কি? লার্ন। আগের স্টেজগুলো সে ফোকাস না, তার ফোকাস হইলে সে লার্ন করতে পারতো, তারপরে সে গ্রো করবে, তারপরে সে এনজয় করতে পারবে। এই যে স্টেজটা, এটা ফলো করতে হবে, ফোকাসড, লার্ন, গ্রো এন্ড এনজয় এন্ড রিপিট ইওর লাইফ, এই সাইকেলটি। হ্যাঁ। আচ্ছা ভাই, আরেকটা জিনিস হচ্ছে বিজনেস মানেই তো আমরা জানি যে এটা আসলে রিস্ক, যে রিস্ক ছাড়া তো আসলে কখনোই কোনো বিজনেস হয় না, এটা রিস্ক থাকবে। সো রিস্কগুলোর মধ্যে যদি আমি বলি যে আপনার লাইফের যে স্টোরিগুলো থাকে, যে আপনি তো অনেক অনেক রিস্কের উপর দিয়ে আপনার কাছে এখনো রানিং অনেক রিস্ক আসি, প্লাস বিজনেস যেহেতু আপনার রানিং, এত বড় বিজনেস, সো এরকমের মধ্যে আপনার কোনো এমন কোনো গল্প আছে যেটা আসলে এই রিস্কটা আপনার জন্য অনেক টাফ হয়ে গেছিল এই রিস্ক থেকে উঠতে? সো এটা যদি একটু বলেন যে তাও এটা অনেকে আশা পাবে যে হচ্ছে আচ্ছা ঠিক আছে, আমি তো এইটাকে ছোট জিনিসকে রিস্ক মনে করি, ভাই তো আরো বড় বড় রিস্ক থেকে আসছে। দেখো, রিস্ক ছোট বড় যদি জিনিসটা ভেঙে দিই, যে রিস্ক ছোট বা বড় বিষয়টা আপেক্ষিক। কারণ আমার কাছে আমার 50 লাখ টাকার বিজনেস, তার কাছে একটা রিস্ক অনেক ছোট হতে পারে, বাট একজন 5 লাখ টাকার বিজনেস, তার কাছে ওই সেম রিস্কটা অনেক বড় ইম্প্যাক্ট পড়বে। তো রিস্ক ব্যাপারটা না, ধরো প্রবলেমটা ইম্প্যাক্ট করবে। রিস্ক কি? তুমি লাইফে রিস্ক কোথায় নেই আমাকে বলো, কোন জায়গাতে নেই? সব জায়গাতে রিস্ক আছে। তুমি জবে রিস্ক আছে, জবে যদি তুমি ভালো পারফর্ম না করো, তোমার কোনো সমস্যা, তোমার জব যাইতে পারে কিনা। তুমি কেন বলতেছো যে ওখানে রিস্ক নাই, খালি বিজনেসে রিস্ক? এই যে একটা প্রথমে একটা কথা বলছিলাম না যে আমরা বিজনেসে কঠিন করে রাখছি, তার প্রথম কথা হচ্ছে রিস্ক। আমরা বিজনেস শুরু করা মানেই মানুষ মনে করে রিস্ক।
এখন রিস্ক, সবচেয়ে বড় রিস্ক কি জানো? সবচেয়ে বড় রিস্ক যেদিন সে পাশ করে বেরে 20,000 টাকা স্যালারিতে জব করে, 15,000 টাকা স্যালারি জব স্টার্ট করে, সেদিন সে লাইফে সবচেয়ে বড় রিস্ক নিচ্ছে। কারণ সে একটা পথে গেছে যে পথ থেকে বের হতে পারবে না। সে তার ইনক্রিমেন্ট বাৎসরিক 10%, 15%, 20%, তার বেশি তো আর না। সে তো রিস্ক নিয়ে গেছে। আজকে যদি 10,000 টাকায় 20% হলো 12,000 টাকা পরের বছর, তাই না? এখন যদি সে 50,000 টাকা ঢুকে, তার কত 60,000 টাকা। এই তো আমার কথা, বিজনেসটা কি? তোমাকে আজকে 50,000, কালকে 5 লাখ, সম্ভব কিনা? সম্ভব, এবং ভেরি মাচ পসিবল। এক্স্যাক্টলি। তোমার এখানে জাম কত বড়, অনেক বড় বড় জাম, তো রিস্কটা একটু এখানে থাকবেই। তো ওটাকে রিস্ক কেন মনে করতেছি? তুমি রিস্ক নিবা না বলে তো তুমি জবে ঢুকতেছো, বাট তুমি রিস্ক নিচ্ছ বলে তুমি কি বিজনেস আসতে চাচ্ছ। এখন রিস্কটা আসলে রিস্ক না। এই যে রিস্ক করে করে আমরা বিজনেসটাকে কঠিন করি, আমি এটা ভুলে যেতে। লাইফে সব জায়গায় রিস্ক আছে, পড়াশোনা করতে গেলেও রিস্ক আছে, সবকিছুতে রিস্ক আছে, রিস্ক আছে, কিন্তু এই বিজনেসে বেশি রিস্ক নিয়ে আলোচনা হয়। আমি মনে করি রিস্ক থাকবে সব জায়গায়, বাট এটাকে বেশি বড় করে না দেখা। এখন বলে আমার লাইফের রিস্ক নিয়ে, দেখো রিস্ক ধরতে গেলে, যেমন আমি একটা নতুন কাজ করতে গেছি, বাইসি যখন প্রথম শিপমেন্ট করতে গেছি, অনেক কিছু জানতাম না, যতটুকু জানা সম্ভব জেনে নিছি, বাট আরো অনেক কিছু থাকে যেগুলো আসলে মাথায় ছিল না। ওই সময় যে আমি একটা বড় অঙ্কের একটা লস খাই। তো আমি কিন্তু আগে যখন শিপমেন্ট ফার্স্ট টাইম যখন করতে গেছি নিজে নিজে, তখন আমি ভাবছিলাম যে হয়তো বা রিস্ক হইতে পারে। আমি সবাই বলছি এখনই করার দরকার নাই, এই অ্যামাউন্টের টাকা এখনই দরকার নেই, এত বড় রিস্ক। আমার কাছে মনে হচ্ছে আমি যদি স্টার্ট না করি বা এখন যদি শুরু না করি, তাহলে ফিউচারে যে আমি এর চেয়ে বেশি করতে পারবো, এটা তো আরো পিছিয়ে যাবে। আমি আসতে 1 বছর পর ওই রিস্ক নিলে আরো 1 বছর পিছিয়ে গেল না? তো আমি নেই, দেখি কি হয়। তো এই যে রিস্ক, ওইটা আমি ক্যালকুলেটিভ রিস্ক নিচ্ছি। বিজনেসম্যানের কাজ হচ্ছে ক্যালকুলেটিভ রিস্ক নাও। বিজনেসম্যান এমন না রিস্ক তো বিজনেসে থাকেই, ওকে ঠিক আছে যাও এটা করে ফেলি, যাও না, সে ডিসিশন নেবে, সে ক্যালকুলেশন করবে, তারপরে সে রিস্কটা ক্যালকুলেট করার পর নেবে। আমি ক্যালকুলেশন ছিল, রিস্ক নিয়েছি, আমার লস হয়েছে, পরের 3 মাসে তার চেয়ে বেশি প্রফিট। আসলে ওই রিস্ক বড় ছোটর কিছু না, এটা হচ্ছে তার বিজনেসের ক্যাপাসিটির উপর ওই জিনিসটা বড় ছোট। আর রিস্কটা নিয়ে তো ভাবতে নেই। বিজনেস শুরু বা বিজনেস করার সময় রিস্ক থাকবে না কেন? বাট রিস্ক নিয়ে ভাবতে নেই। আমার ফোকাস বিজনেসে, আমি বিজনেসে গ্রো করতেছি কিনা, আমি স্কিল হচ্ছে কিনা, আমি লার্ন করতেছি কিনা, এখানে ফোকাস থাকতে হবে। কোনো সময় লস, কোনো সময় মানি, প্রফিট, এগুলোতে বেশি মাথা দিতে নেই। আচ্ছা ভাই, আরেকটা জিনিস আমরা দেখি যে হচ্ছে কর্পোরেটের ক্ষেত্রে যেগুলা নেটওয়ার্কিং এন্ড হচ্ছে রিলেশনশিপ বিল্ডিং গুলা কর্পোরেটে অনেক বেশি দরকার হয়। তো বিজনেসের ক্ষেত্রে কি আসলে জিনিসটা প্রয়োজনীয়তা অনেক বেশি? নেটওয়ার্কিং এন্ড রিলেশনশিপ বিল্ড করাটা কতটা জরুরি আসলে বিজনেসের ক্ষেত্রে? খুবই ইম্পর্টেন্ট। নেটওয়ার্কিং রিলেশনশিপ ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট বিজনেসে, প্রত্যেকটা জায়গায় ইম্পর্টেন্ট, বাট বিজনেস আরো বেশি। কারণ আমরা যখন বিজনেসে আসি বা আমরা যখন বিজনেসে আসবো, যে কোনো মাত্রায় হোক না কেন, আমাদের অ্যামাউন্ট যাই হোক না কেন, আমার বিজনেসের পরিধি যাই হোক না কেন, আমরা কিন্তু 10 জন বিজনেসম্যানের সাথে কাজ করবো। সেটা ভেন্ডর হতে পারে, সেটা সাপ্লায়ার হতে পারে, বা আমি পাইকারি বিজনেস করি, সব আমার কাস্টমার হতে পারে। তো আমার রিলেশনশিপ বিভিন্ন দিকে রাখতে হবে। এখন আমি বলি যে পার্সোনালি আমরা হচ্ছে যে কারোর সাথে নেটওয়ার্কিং করতে গেলে আমরা সবাইকে সেম ভাবে মাপবো কিনা, না, আমরা সেম ভাবে মাপবো। আমরা কারোর সাথে রিলেশনশিপ বিল্ড আপ করতে গেছি, আমরা কারোর সাথে কাজ করতে যাচ্ছি, কারো কাছ থেকে একটা ফেভার লাগবে, তো তার সাথে আমি সরাসরি যে ফার্স্ট টাইমে আমি ফেভার চেয়ে বসতেছি, ব্যাপারটা কেমন দৃষ্টিকোণ হয়ে যায় না? এবং তার কাছে তো খুবই ইতস্তবোধ হবে যে আসলে তো আমাকে কি করতে হবে, তার কাছ থেকে একটা ফেভার নিতে গেলে আমার তার সাথে সম্পর্ক তৈরি করতে হবে। তার সাথে একটা সম্পর্কে গেলে দিন তার কাছ থেকে আমি ফেভার পাবো। সেটা একটা ভেন্ডরের কাছ থেকে হতে পারে, হোলসেলারের কাছ থেকে হতে পারে, বাজারের কাছে হোক। তো আমাকে তার সাথে লেনদেন করতে হবে, আমার তার সাথে হচ্ছে পার্সোনালি বসতে হবে, গল্প করতে হবে, আড্ডা দিতে হবে। দেন তারপর একটা সময় যায় সেও আপনাকে চিনবে, যে এজ এ সেলার হিসেবে আপনি কেমন, বা আপনি এজ এ বিজনেসম্যান হিসেবে কেমন। দুইজন দুইজনকে চিনলে তারপরে ফেভার কেন, দুইজন দুইজনের কাছ থেকে ফেভার নিতে পারবে। আন্ডারস্ট্যান্ডিংটা কি? এবং বিজনেসে প্রবলেম সলভিং যে বিষয়টা, এটাই নেটওয়ার্কিং থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে এই প্রবলেম সলভিংটা চলে আসে। যখন আপনি আপনার শুধু কারো লাইফে, যে আমি বিজনেস করি, আমার আশেপাশে আরো 10 জন বিজনেসম্যান আছে এবং তাদের সাথে আমি চলাফেরা করি, সেইখান থেকে যে জিনিসটা আসে যে এইখান থেকে আমি আমার বিজনেসগত যে প্রবলেমগুলো, এগুলো দ্রুত সলিউশন পাওয়া যায়। তো নেটওয়ার্কিং এর বড় একটা জায়গা হচ্ছে যে শুধু সুবিধা না, সুযোগ সুবিধা তা না যে আমি বাকি পাবো বা আমি তার কাছ থেকে একটা ফেভার পাবো, না, সবচেয়ে বড় ফেভার হচ্ছে যে প্রবলেম সলভিং। আমি যেটা আমার লাইফে ফেস করছি, যে আমরা যখন একটা আড্ডা দিই বিজনেসম্যানটা, তখন আমরা অনেক প্রবলেম আমার আসেনি, বাট আমি আগের থেকে জানি যে এরকম একটা প্রবলেম আসছে, তার সে সলিউশন এইভাবে করছে, আড্ডায় আড্ডায় বের হয়ে যায়। তো নেটওয়ার্কিংটা অনেক জরুরি এবং সেই সম্পর্ক টিকে রাখাটা জরুরি। প্রবলেম বা নতুন গ্রো করার ক্ষেত্রে আমি একটা জিনিস চিন্তা করতেছি, হঠাৎ করে যাই আমি আড্ডায় দেখলাম আরেকজনও সেই চিন্তা করছে, সো আমার কাছে মনে হয় যে না, আমার চিন্তা ঠিক আছে, তার মানে আমি রাইট ট্র্যাকে আছি। কারণ আমিও যে চিন্তা করছি, আরেকজন বিজনেসম্যান বা আমার চেয়ে বড় বিজনেসম্যান, সেও একই চিন্তা করতেছে। এবং বিজনেসে একটা জিনিস মাথায় রাখবেন, বিজনেসে আসলে কেউ ছোট বড় কেউ নাই। আমি বিজনেস লাইফে আমাকে বয়সে ছোট বড় বিজনেসম্যান আমি আজ পর্যন্ত এরকম দেখিনি ভেদাভেদ, যে ও ছোট ওকে তুমি করে বলতেছে, সবাই সবাইকে আপনি করে বলতেছে, সম্পর্ক রাখতেছে ওইরকম। এবং কোনো সময় ফিল হয় না যে আমি ছোট মানুষ বা আমি বড়
বা আমি ও তো ছোট এরকম ফিল করতে দেয়নি আজ পর্যন্ত, এবং আমিও কাউকে এরকম করি না। সবাই বড়, সবাই সেম মাপের, কি একটাই পরিচয়, বিজনেসম্যান। আচ্ছা ভাইয়া, নর্মালি যারা হচ্ছে বিজনেস করে বা স্টার্ট করতে চাচ্ছে তাদের কিছু ভুল ধারণা থাকে, যে কোনো কিছু একটা ধারণা করে রাখে যে এটার জন্য তারা বিজনেস স্টার্ট করতে পারছে না বা করলেও স্টাক হয়ে আছে কোনো জায়গায়। এই ভুল ধারণাগুলো আসলে কি হতে পারে, আপনার কাছে কি মনে হয়? আমার কাছে মনে হয় বিজনেস শুরু করার আগে যে ভুল ধারণাটা হয় সেটা হলো যে বিজনেসে আমি আসার আগে তারা চিন্তা করে যে অনেক রিস্ক, তারা পজিটিভের দিকে না থাকে নেগেটিভটা বেশি চিন্তা করে, তো যার কারণে সে তার হচ্ছে যে ক্রিয়েটিভিটিটা নষ্ট করে ফেলতেছে, অর্থাৎ সে চাইতে চাইতে যাচ্ছে না আগে বিজনেসে আসার আগে। আর বিজনেসে আসার আগে আর একটা ভুল ধারণা যে বিজনেস করতে অনেক পরিমাণ টাকা লাগে, এটা সবারই প্রায় এই ধারণাটা আছে যে অনেক পরিমাণ টাকা লাগবে, আমার তো টাকা নেই এত। তো আসলে বিজনেস স্টার্ট করতে অত টাকা লাগে না, বিজনেসটা আমাকে গ্রো করতে টাকা লাগবে। তো আমি গ্রো করার আগে আমার যে লার্নিং ফেজ আছে, যে স্কিল সেট আপের ফেজ আছে, ওইখানে আমি ছোট করে শুরু করলাম, আমি স্কিল সেট আপ নিলাম, ভেতরে আমি অনেক কিছু নিয়ে নিলাম, অ্যাডাপ্ট করলাম পরিবেশটা, তখন আমার গ্রো করতে টাকা লাগবে। এবং তখন কি হয়, টাকা কোথায় পাওয়া যায়, এটা আসলে কনফিডেন্স এমন একটা জিনিস, যখন বিজনেস নিয়ে কনফিডেন্ট হবে কেউ, তখন সে অটোমেটিকলি কোথা থেকে টাকা আসবে বা কিভাবে টাকার সোর্স করা যায় এটা সে করে ফেলতে পারে। বাট প্রথমে শুরু করার দিকে সে আসলে দেখে আশেপাশে কোনো টাকা নেই, কিন্তু যখন সে মাঠে নামবে অল্প কিছু দিয়ে এবং তার তখন একটা এক্সপিরিয়েন্স হবে এবং সে কনফিডেন্ট হবে, তখন কিন্তু সে বের করতে পারবে। যেমন এখানে টাকার ক্ষেত্রে অ্যাঞ্জেল ইনভেস্টর হতে পারে, তার আত্মীয় স্বজন যেটা এই ইনভেস্টর হতে পারে, বা রিয়েল ইনভেস্টর হতে পারে, বা ব্যাংক হতে পারে। যখন আমি বলি যে বিজনেস করতে হলে ট্রেড লাইসেন্স প্রথম দিনেই করা উচিত, কারণ ট্রেড লাইসেন্সের বয়সের উপর কিন্তু লোন হয়। তো আসলে ফাইন্যান্স ব্যাপারটা পরে লাগে, গ্রো করতে লাগে, বাট বিজনেস স্টার্ট করতে আমার লাগবে কি, জাস্ট স্টার্ট করতে হবে, যাই আছে। তো ভুল ধারণা এখানে যে অনেক টাকা লাগে, আসলে টাকা অত লাগে। আর একটা বিজনেসে নামার পরে যে ভুল ধারণা, বিজনেসে যদি আসে তারপরে যে ভুল ধারণা হয়, সে এখন বিজনেসে আসার পরে চিন্তা করে যে ধরো যে আমি এই মাসে 20,000 টাকা ইনকাম করছি, সামনের মাসে 20,000ই হবে, বা সামনের মাসে তার চেয়ে বেশি হবে। সবসময় একটা ধারণা থাকে যে ওই প্রফিটের দিকে চিন্তা করে যে আজ গ্রো হচ্ছে, তারা গ্রোটাকে মনে করে যে আসলে যে টাকা, মানে তারা বিজনেস গ্রো মানে খালি টাকা গ্রো হচ্ছে, যে আমি কত টাকা প্রতি মাসে ইনকাম করে যাচ্ছি, এটার গ্রো মানে হচ্ছে বিজনেসের গ্রো হচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি তা না। অনেক উদাহরণ দিতে পারবো যে আজকে 1 লাখ, কালকে 2 লাখ, এরকম করে 3 লাখ প্রতি মাসে ইনকাম করে গেছে, এই বিজনেসও ফল করছে। কারণ সে ফান্ডামেন্টাল যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা একটা বাড়ি করার সময় ভিত দিই, ওখানে বিজনেসের এরকম একটা জিনিস আছে, সেটা হচ্ছে নলেজ, স্কিল সেট এবং টিম। এই টিম তৈরি করেনি, কিচ্ছু করে নাই, সে সেল করে গেছে বা সে কোনোভাবে পেয়ে গেছে প্রফিট, কিন্তু স্যার টিম নাই, সে নিজেই সবসময় কাজ করে গেছে, সে আর কি গ্রো করতে পারতেছে না, কোনো একটা সময় যে সে একটা জায়গায় আবদ্ধ হয়ে যাচ্ছে। তো এই জন্যই বলি যে আমরা সবসময় প্রফিটের দিকে না তাকাই, এই ভুল ধারণা থেকে বের হয়েছে। আমাদের আসলে প্রসেসটা কতটুকু আগাচ্ছে, প্রসেসটা কিরকম হচ্ছে, বা আমার কতটুকু স্কিল আমার ডেভেলপ হচ্ছে বছরের পর বছর, সেটার দিকে আগানোটা আমার মনে হয় শুরুর দিকে এটাই বেশি জরুরি। তারপরে একটা সময় যায় যখন ওইখানে এটা সেট আপ হয়ে যাবে, তখন ওখানে যখন যত টাকা ঢুকবে তত বেশি প্রফিট বেরোবে। সো প্রফিটটাকে মেইন না করে, প্রফিটটাকে বাই প্রোডাক্ট হিসেবে রেখে বাকি সেট আপটাকে আমরা মেইন করি, প্রসেসটাকে মেইন করি। তো একটা কথা সবসময় বলি যে রেজাল্টটাকে এনজয় না করে প্রসেসটাকে এনজয় করো, অর্থাৎ লাভ হোক লস হোক ওটাকে এনজয় বা দুঃখ পাওয়ার দরকার নেই। প্রসেসটা যদি ভালো চলে অবশ্যই রেজাল্ট কি ভালো আসবে। ভাই, আপনার এই বিজনেসে আসার বা এই লাইনে আসার জন্য কোনো ইন্সপিরেশন ছিল কিনা, কি লাইক আপনি কি কারণে আপনি এই জায়গায় এসেছেন, কোনো মেন্টর বা কোর্স বা কোনো বই, কোনো কিছু কি ছিল? আসলে মেন্টর বলতে বুঝবো যে ইন্সপিরেশন আমার একজনই, সেটা হলো যে আমার বাবা। তো আমার বাবার কাছ থেকে আসলে বিজনেস ইন্সপিরেশন আসা, যদিও আমার বাবা চায় না যে আসলে বিজনেসে আসি, তারপরেও আমি বিজনেস যেটুকু প্রাথমিক বিজনেস শেখা তার কাছ থেকে, সেও একজন বিজনেসম্যান, প্রাথমিক বিজনেসটা তার কাছ থেকে, সাইকোলজিটা বোঝা একটু তার কাছ থেকে। আর এখন পর্যন্ত সে জিরো থেকে যেত দূর আসছে, তো আমার ইন্সপিরেশন এটা বড় কিছু লাগে না অন্য কোনো জায়গায় বিজনেস করার জন্য। আর মেন্টরশিপ বা হচ্ছে কোনো কোর্স, এই ব্যাপারে বলতে গেলে আসলে তো ওইরকম কোনো কোর্স করা হয়নি। আমি আসলে মাঠে নামার পরে শিখছি, তো আমার একটা জিনিস লাগবে, টোটালটা এই ছোট্ট একটা জিনিস লাগবে, ওইটা আমি খুঁজে বের করছি কোথায় আছে। সেটা কোনো পার্সন হইতে পারে, সাথে আমার বিজনেসের পার্টনার কেউ হতে পারে। পার্টনার বলতে বোঝাইছে আমার বিজনেসের যে কোম্পানিয়ান, অর্থাৎ আমার ফ্রেন্ড, বন্ধু বান্ধব, তাদের কাছে, বা বড় ভাই, এরকম 2-1 জনের কাছে গেছি, বা নেটে পাইছি, ইউটিউবে পাইছি কোনো কিছু। মানে আমি যখন যেটাতে প্রবলেম ফেস করছি ওইটার সলিউশন বের করছি। এরকম, এমন না যে একটা কোর্স করতে হবে এরকম ওই রকম ভাবে পাইওনি যে ওইরকম কমপ্লিট একটা বিজনেসের ইয়ে আছে যেটা আমি করব, সে বিজনেস কোর্স করব এবং সেখান থেকে ওইরকম ভাবে পাই নাই, বাট শিখে গেছি, আসলে কাজ করতে করতে শিখে গেছি। তো এখন যদি কেউ এরকম পেয়ে যায় যে হ্যাঁ এরকম আছে, যার কাছে মনে করেছে বেস্ট ভালো, তার কাছে কোর্স নিতে পারে, গাইডেন্স পাইতে পারে। কারণ গাইডেন্স তো দরকার আছে, গাইডেন্স তো অবশ্যই দরকার আছে। কারণ গাইডেন্স হলো হয় কি, যার কাছে গাইডটা নিতে যাচ্ছে
সে যদি আসলে বিজনেস লাইনের হয় এরকম বিজনেস, তো তার কাছে তো যাচ্ছে আর গাইডেন্সটা নিতে। তো একজন বিজনেসম্যান কিন্তু তাকে ভালো বুদ্ধি দেবে এবং তার এক্সপিরিয়েন্স থেকে তাকে বলবে। সো দেখা যায় যে কাজটা আমি 6 মাসে কমপ্লিট করতাম সেটা 1 মাসের মধ্যেই তার গাইডেন্সে সে করে ফেলতে পারতেছে। তো এই উপকারটা আছে যদি সে ভালো একটা মেন্টর বেছে নিতে পারে। বাট আমার লাইফে এরকম ওইরকম বলবো না, বা আমার লাইফে ছড়ানো ছিটানো ছিল আর কি। যারা নতুন বিজনেস করবে বা বিজনেস করতে চাচ্ছে, বিজনেস নিয়ে ইচ্ছা আছে, কিন্তু তারা একটা জিনিস নিয়ে খুব বেশি টেন্স থাকে যে কি প্রোডাক্ট নিয়ে কাজ করবে, প্রোডাক্ট কোথায় পাবে, বা এই টাইপের, মানে তারা প্রোডাক্টটা সিলেক্ট করতে অনেক সময় লাগিয়ে দেয়, বা হচ্ছে প্রোডাক্টটা সিলেক্ট করার নিয়ে তারা টেনশন করতে গিয়ে বিজনেসটা নামতে পারে না। তাদের জন্য কি সাজেশন আছে আপনার? আচ্ছা, প্রোডাক্ট আসলে যদি এরকম হয় যে সে বুঝতেছে না আসলে কি নিয়ে বিজনেস করবে, এখন যদি তার মধ্যে যাদের স্কিল আছে, ধরলাম যে সে একটা ডিজাইন পারে, সে ডিজাইন সেল করতে পারে বা সেটারই মার্কেটিং করতে পারে, আবার একটা সফটওয়্যার ডেভেলপ করতে পারে, সে সেটাই শিখাইতে পারে, সেটাও একটা বিজনেস। হ্যাঁ, যে আমি একটা সফটওয়্যার বানাইতে পারি, আমি এটা শিখালাম 10 জনকে, ওটাও তো একটা বিজনেস। আবার সে সফটওয়্যার বানানো এবং সেটা সেল করলো, এটা একটা বিজনেস। এখন আসি একদম ফিজিক্যাল প্রোডাক্ট, যে আমি না এগুলো আমি আমার মধ্যে কোনো স্কিল বা ওইরকম কোনো কিছু নাই, এখন ফিজিক্যাল বিজনেস, ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে হবে। ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে বিজনেসের মধ্যে বলি যে নতুন উদ্যোক্তাদের একটা প্রোডাক্ট নিয়ে বিজনেস, এক ধরনের প্রোডাক্ট নিয়ে বিজনেস করা উচিত না যেটার সাইজ আছে, যেটার কালার কম্বিনেশন বেশি। তাহলে হয় কি একটু সমস্যা হয়, কারণ সাইজ আলা প্রোডাক্ট, ধরো আমি টি শার্ট নিয়ে বিজনেস করতে আসছি, তো আমার ইনভেস্টমেন্ট কম, তখন কি সে তো একটা সাইজ কালারের মধ্যে ঢুকে গেল। তো আমার মনে হয় যে প্রোডাক্টের ভ্যারাইটি যদি বলি, যেমন লাইফস্টাইলে বলে আমরা যেগুলো পড়তেছি সবকিছু, এগুলো যদি কারো কোনো জায়গায় বানাইতে পারে, সেটা বিক্রি করতে পারে, বা একটা জায়গায় পাইকারি পাওয়া যায়, যেমন আমরা বলি পুরান ঢাকা পুরোটাই কি পাইকারি। তো প্রত্যেকটা বিজনেসম্যানের আসলে পুরান ঢাকা ঘোরা উচিত, কোন জায়গায় কি পাওয়া যায়, 2-4 দিন সময় দেওয়া উচিত যে ওখানে কি পাওয়া যায়। সে যে কোনো জায়গার থেকে বিজনেস করবে, একদিন ঘুরে গেল, তারপরে সে বুঝলো, দাম শুনলো 2-1টা, সে দাম শুনলে কি হবে, আমাদের এলাকায় তো এটা 600 টাকায় বিক্রি হয়, এখানে তো 400 টাকায় পাওয়া যায়, তো 200 টাকা মার্জিন আছে, এরকম আইডিয়া হবে। এখন প্রোডাক্টের যখন এগুলো খুঁজতে যাবে, তখন দেখবে যে সে গ্যাজেট আছে, হোম অ্যাপ্লায়েন্স আছে, কিচেন অ্যাক্সেসরিজ আছে, বিভিন্ন ধরনের ট্রেন্ড। ইভেন আমি যে চায়নার দিকে তাকাই, যে ইম্পোর্টেড প্রোডাক্টের দিকে তাকাই, আমরা আলিবাবা, আলি এক্সপ্রেস খুঁজলে কিন্তু আমরা প্রোডাক্ট দেখতে পাই। তো দেখা যায় যে বাজারে অনলাইনে কি চলে, ইউনিক আইটেম। তো ইউনিক আইটেম খুঁজতে হলে আমি দেখলাম এই প্রোডাক্টটা বাংলাদেশে দেখি নাই, কিন্তু প্রোডাক্টটা কাজের বা কাজ করে বা হচ্ছে যে লাগে মানুষের, ওই প্রোডাক্টটা নিয়ে আসি। এখন সে দেখবে রেট কত, যে আমাদের রেঞ্জের মধ্যে আছে কিনা, 1000 টাকার মধ্যে আছে কিনা, 2000 টাকার মধ্যে আছে কিনা। মানে এমন প্রোডাক্ট চুজ করা যাবে না আবার যেটা আবার 10,000-5,000 টাকার দাম, সে শুরুতে এসে ধাক্কা খাবে, কারণ তাদের টার্গেট অডিয়েন্স অনেক কম। তো সেই জন্য চিন্তা করতে আসলে প্রোডাক্ট, যে কোনো একটা প্রোডাক্ট যেটা চলবে। এখন যদি তার টি শার্ট বা লাইফস্টাইল লাইন না থাকে, সে যদি না বুঝতে চায়, ঠিক আছে, সে কি করবে, নতুন নতুন আইটেম, ট্রেন্ডি ছোট ছোট আইটেম, যেটা আমাদের ঘরে লাগতে পারে, আমাদের পার্সোনাল লাইফে লাগতে পারে, এবং আমাদের ঘর সাজানোর মতো একটা আইটেম আছে, এইরকম মানে যেটা দেখবে ছোট্ট একটা আইটেম, এবং সেটা নিয়ে আসলো অল্প পরিমাণ বা কোথা থেকে কিনে নিল, নিয়ে সেল করা স্টার্ট করলো। বুঝলাম যে সে প্রথমে 20টা প্রোডাক্ট সেল করলো, কিন্তু এই 20টা প্রোডাক্ট সেল করতে যে প্রসেসটা শিখবে সে, এবং সে যে কনফিডেন্সটা পাবে, সে তখনই বুঝে যাবে নেক্সট আপটা কি হতে পারে। তো প্রথমে শুরু করার আগে যদি ওই রকম কোনো কিছু না পায়, জাস্ট একটা ট্রেন্ডি আইটেম নিয়ে শুরু করা দরকার, যেটা মনে হয় যে তার কাছে আনকমন একটা প্রোডাক্ট। ধন্যবাদ ভাইয়া এত সময় দেওয়ার জন্য। আমার অনেক বিজনেস আইডিয়া আমি পেলাম, প্লাস হচ্ছে আমার যারা অডিয়েন্স আছেন এই পডকাস্ট দেখছেন, তারা অবশ্যই অনেক লাভবান হয়েছে এই ভিডিওটা দেখে। তারা যারা বিজনেস করছে বা বিজনেস করতে চায়, তারা আসলে অনেক উপকৃত হবে। সো ভাইয়া, শেষ করার আগে একটু আপনার কাছ থেকে তাদের উদ্দেশ্যে কিছু একটু শুনতে চাইবে। আমি শুধু এইটুকুই বলবো লাস্টে, যে আপনার যদি বিজনেস করার একটু ইচ্ছা থাকে, তাহলে আপনি শুরু করে দেন। আপনার শুরু করে দেওয়ার পরে আপনার যে জিনিসটা ভয় আছে, যে স্কিল সেট আপ বা বাকি কাজ বা কোনটা কিভাবে করবো, এগুলো আসলে চলে আসবে। তো আপনাকে আসলে বিজনেসের প্রথম ধাপে যেটা শুরু করতে হবে, আপনি যেভাবে আছেন, যেটুকুই সামর্থ্য আছে শুরু করে দেন। দেন তারপরে আপনাকে ওই রাস্তায় দেখে দেবে আসলে কোথা থেকে কি করতে হবে এবং ডিসিশন কোথায় কি নিতে হবে। তো এইটুকুই বলবো যে শুরু করেন। অনেক ধরনের নেগেটিভিটি বা যেগুলো আপনার আশেপাশে কাজ করতেছে, এগুলো দিকে চোখ বা কান না দিয়ে আপনি আপনার দিকে ফোকাস করেন, আপনার গোলের দিকে ফোকাস করেন, এবং আপনি যা শুরু করে দেন। আমার অডিয়েন্সকে ধন্যবাদ এতক্ষণ সময় দিয়ে আমাদের ভিডিওগুলো দেখার জন্য, এবং তার সাথে ভাইয়াকেও ধন্যবাদ যে ভাইয়া আমাদেরকে তার ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন। ধন্যবাদ সবাইকে।